বন্ধু, আপনি কি ইউরোপ বেড়াতে যেতে চাইছেন? ইউরোপের ঐতিহ্য, ইউরোপের ইতিহাস, ইউরোপের সংস্কৃতি এবং ইউরোপের সৌন্দর্য কি আপনার ভীষণভাবে প্রিয়? কিন্তু আপনার ভিসা বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে। সেনজেন ভিসা ছাড়া ইউরোপ ভ্রমণ সম্ভব নয়, এটা আশা করি যারা এই ভিডিওটা দেখছেন, যারা ইউরোপ ভ্রমণ সম্বন্ধে আগ্রহী, তারা এইটুকু অবশ্যই জানেন। সেনজেন ভিসা নিয়ে আপনি ইউরোপের 29টা দেশ ঘুরে দেখতে পারেন। 60% ক্ষেত্রে ভিসা রিজেকশনের একটাই কারণ, আপনার ডকুমেন্ট দেখে ভিসা অফিসার এটা নিশ্চিত হতে পারেন না যে আপনি আবার ভারতবর্ষে ফিরে আসবেন। আজকের এই ভিডিওতে আমি সেই সব ডকুমেন্টগুলোর কথা বলবো যেগুলো থাকলে একজন ভিসা অফিসার আপনার ভিসা রিজেক্ট করবেন না। আর বিশ্বাস করুন, এই ভিডিওটা সবটা দেখলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাবে। পথে আমি যাত্রী, গোটা পৃথিবী আমার ঘর, ব্যাকপ্যাক নিয়ে। জেনে রাখুন যে একজন ভিসা অফিসার প্রথমেই আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, আপনার ট্রাভেল আইটিনারি কি আছে এবং হোটেল বুকিং সেটা তারা প্রথমে দেখেন না। তারা একটা জিনিসের উপরেই জোর দেয়, এই লোকটা কি ট্রিপ শেষে দেশে ফিরে আসবে। যদি আপনার ডকুমেন্ট দেখে তাদের সামান্যতম সন্দেহ হয়, তাহলে রেজাল্ট আউটরাইট রিজেকশন। তাই বন্ধু, আপনার কাজ হলো তাদের মনে যেন কোনোভাবেই সন্দেহের উদ্রেক না হয় সেটাকে নিশ্চিত করা, সেটাকে এনশিওর করতে হবে ডকুমেন্ট দিয়ে, কারণ আপনি কিন্তু ফিজিক্যালি ওই ভিসা অফিসারের সামনে থাকছেন না বা যাওয়ার সুযোগ নেই। চলুন বন্ধুরা, প্রথম যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলি। প্রথম ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফর স্যালারিড পিপল। দু ধরনের লোকেরা ইউরোপ বেড়াতে যান, এক যারা চাকরি করছেন আর এক যারা বিজনেস করছেন। এছাড়া যারা যান তারা নিশ্চিতভাবেই অন্য কারো স্পন্সরশিপে যান। মানে আপনি যদি কম বয়সী 18-19 বছরের হন, তাহলে আপনার তো সেরকম ইনকাম নেই, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাবা কিংবা মায়ের যে ব্যাংক ব্যালেন্স, তার যে ডকুমেন্ট, সেগুলোর উপরে ভিত্তি করে আপনি যাবেন। তাই আমি প্রথমে দুই রকমের লোকের কথা বলছি। এক ধরন হচ্ছে যারা চাকরি করেন আর এক ধরন হচ্ছে যারা ব্যবসা করেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে প্রথম যে ডকুমেন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, মানে তিনি যে ওই কোম্পানিতে চাকরি করেন তার ডকুমেন্ট। আর দরকার হচ্ছে তার স্যালারি স্লিপ, গত 6 মাসের লাস্ট 6 মান্থসের স্যালারি স্লিপ তাকে জমা দিতে হবে এবং সেই স্যালারি স্লিপে যেন সেই কোম্পানির নাম, আপনার ডেজিগনেশন এবং আপনার নাম লেখা থাকে। চাকুরিজীবী সকল অ্যাপ্লিকেন্টদের জন্য এনওসি ফ্রম ইওর কোম্পানি ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্ট। নো অবজেকশন সার্টিফিকেট, তাতে কি কি থাকতে হবে? তাতে অবশ্যই লেখা থাকতে হবে আপনি কোন পিরিয়ডের জন্য ছুটি নিচ্ছেন, কোন কোন দেশ ঘুরছেন, আপনার নাম, আপনার এমপ্লয়মেন্ট আইডি, এবং অবশ্যই লেখা থাকতে হবে যে তাদের আপত্তি নেই আপনার বিদেশ ভ্রমণের জন্য। তার সাথে সাথে এটাও উল্লেখ থাকতে হবে যে আপনি কবে এসে আবার রিজয়েন করছেন চাকরিতে। এনওসিটা কিন্তু কোম্পানির প্যাডে দিতে হবে এবং যিনি দিচ্ছেন তার সই এবং তার ডেজিগনেশন উল্লেখ থাকতে হবে। চিঠিতে অবশ্যই আপনার ডেজিগনেশনও উল্লেখ থাকাটা জরুরি। যদি সম্ভব হয় তাহলে যিনি সই করছেন তার ফোন নাম্বার কিংবা অফিসিয়াল কোনো একটা ফোন নাম্বার, মানে আপনি যেখানে কাজ করছেন সেখানকার অফিসিয়াল কোনো একটা ফোন নাম্বার থাকলে বেটার। এবং এই এনওসি যদি সঠিকভাবে আপনি দেন তাহলে এটা প্রমাণ করে যে এই লোকটা ওখানে থেকে যাবে না, সে আবার এখানে ফিরে এসে চাকরিতে জয়েন করবে এবং এতে করে আপনার অ্যাপ্লিকেশনটা আরো বেশি মজবুত, আরো বেশি স্ট্রং হলো। বন্ধুরা মনে রাখবেন, যত বেশি স্টেবল চাকরি তত ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। এবার দেখে নেওয়া যাক, যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে। প্রথম ডকুমেন্ট হিসাবে আপনাকে দিতে হবে আপনার ট্রেড লাইসেন্স। যেখানে আপনি ব্যবসা করছেন সেই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার জিএসটি সার্টিফিকেট।
যারা ব্যবসা করেন তাদের জন্য আরো একটা সার্টিফিকেট হয় যার নাম হচ্ছে উদ্যম সার্টিফিকেট। সেটা যদি আপনি যুক্ত করতে পারেন তাহলে ইট উইল বি মাচ বেটার। এছাড়া আপনাকে জমা দিতে হবে আপনি জিএসটি জমা দেন কিনা তার সার্টিফিকেট। জিএসটির কাগজে কি কি জমা দেবেন? জিএসটি সার্টিফিকেটে যেন আপনার জিএসটি আই এর নাম্বারটা থাকে এবং আপনি যে বিগত 3 থেকে 6 মাস আপনি জিএসটি ট্যাক্স দিয়েছেন তার যে রিসিপ্ট সেটা জমা দিতে হবে। এরপরে আপনাকে বিজনেস ব্যাংক স্টেটমেন্ট মানে আপনার যে কোম্পানি সেই কোম্পানির নামে কিংবা আপনার যে ব্যবসা সেই ব্যবসার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার ট্রানজাকশন হিস্ট্রি ফর দ্য লাস্ট 3 to 6 মান্থস আপনাকে দিতে হবে। এই 3 to 6 মান্থস কেন বলছি? কারণ এক একটা কনসুলেট 3 মান্থস চায়, আবার কোনো কোনো কনসুলেট 6 মান্থসও চায়। এছাড়াও আপনার ব্যবসার যে আইটিআর সেটা ফর দ্য লাস্ট 3 ইয়ার্স সেটা আপনাকে জমা দিতে হবে। এরপর আসি ফিনান্সিয়াল ডকুমেন্টের কথায়। আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট এমন জমা দিতে হবে যাতে করে এটা বোঝা যায় যে আপনি এই ট্যুরটা কমপ্লিট করতে ফিনান্সিয়ালি ক্যাপেবল। এবং এর জন্য আপনাকে জমা দিতে হবে লাস্ট 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট, লাস্ট 3 ইয়ার্সের ইনকাম ট্যাক্স রিটার্ন এবং আপনার ইনভেস্টমেন্ট ফিক্সড ডিপোজিট তার ডকুমেন্ট। ইনভেস্টমেন্ট এবং ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট কিন্তু অনেক কনসুলেট নেয় না, যেমন ইতালি কনসুলেটই নেয় না, কিন্তু অন্যান্য অনেক কনসুলেটেই এগুলো জমা দেওয়ার স্কোপ আছে। যেখানে জমা দেওয়ার স্কোপ আছে সেখানের জন্য আপনাকে এগুলো জমা দিতে হবে। এরপরে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ব্যাংক ব্যালেন্স কত থাকা উচিত। সাধারণত 80 থেকে 120 ইউরো আপনি একদিনে খরচা করতে পারবেন পার হেড, এরকম ব্যাংক ব্যালেন্স থাকাটা অবশ্যই জরুরি। যদি 10 দিনের ট্রিপ হয় তাহলে মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকা যেন ব্যাংকে থাকে, এটা নিশ্চিতভাবে দেখবেন। এই যে ব্যাংকে থাকে বললাম, এটা কিন্তু আফটার আপনার হোটেল অ্যাকোমোডেশন বুকিং এবং যাতায়াতের ট্রাভেল ভাড়া বাদ দিয়ে যেন থাকে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ দিক বলে দিই, যেটা অনেকেই ভুল করেন, হঠাৎ করে অ্যাকাউন্টে অনেকগুলো টাকা জমা দিয়ে দেন। এটা একদম করবেন না, এটার মধ্যে দিয়ে সন্দেহের জায়গা তৈরি হয়। মনে রাখবেন তারা আপনার অ্যাভারেজ ব্যাংক ব্যালেন্স দেখতে চায়, তাই হঠাৎ করে যদি আপনি টাকা ঢোকান তাহলে মনে হবে আপনার সেরকম অবস্থা নেই, আপনি কোনো জায়গা থেকে টাকা নিয়ে এটাকে ঢুকিয়েছেন এবং ইউ উইল নট বি এবল টু কমপ্লিট দিস ট্রিপ। তাদের মনে সন্দেহের উদ্রেক হবে এবং আপনার ভিসা রিজেকশনের সম্ভাবনা বেড়ে যাবে। আর হ্যাঁ, এখানে আর একটা টিপ আপনাদেরকে দিয়ে রাখি, যদি আপনি আপনার প্রপার্টি, আপনার ফ্ল্যাট মানে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, আপনার ঘরের আসবাবপত্র, আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে, কত আপনার ফিক্সড ডিপোজিট আছে, কত টাকা শেয়ার মার্কেটে আছে, কত টাকা মিউচুয়াল ফান্ডে আছে, এই সকল নিয়ে যদি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে আপনি একটা নেটওয়ার্থ সার্টিফিকেট জমা দিতে পারেন তাহলে কিন্তু ইট উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু দারুণ সহায়ক ভূমিকা পালন করবে। অনেক কনসুলেটই প্রপার্টি ডকুমেন্ট থাকলে সেটাকে গুরুত্ব দেয়। যে যে কনসুলেট এই প্রপার্টি ডকুমেন্ট গুরুত্ব দেয় সেখানে আপনি আপনার প্রপার্টি রিলেটেড ডকুমেন্ট কিন্তু জমা দিতে পারেন, দেখাতে পারেন আপনার কোথায় কি প্রপার্টি আছে, কোথায় কি জমি আছে, ফ্ল্যাট আছে, বাড়ি আছে, সেটা আপনি চাইলে দেখাতে পারেন। কিন্তু ইতালি কনসুলেট এই ধরনের প্রপার্টি ডকুমেন্ট তারা জমাই নেয় না। এটা কেন শক্তিশালী? কারণ এটা প্রমাণ করে যে আপনার দেশে রুটস আছে। কিন্তু যে সকল কনসুলেট এই প্রপার্টি ডকুমেন্ট নেয় না তাদেরকে আপনার কভার লেটারের মাধ্যমে বোঝাতে হবে যে ইউ হ্যাভ গট আ স্ট্রং টাইজ উইথ ইয়োর হোমল্যান্ড। আপনাকে মেনশন করতে হবে আপনার কভার লেটারে আপনার এখানে মা আছেন, কি দাদা আছে, কি বউ আছে, কি স্বামী আছে, কি ছেলে আছে, যাতে করে এটা প্রমাণিত হয় যে আপনার এখানে যথেষ্ট ফিরে আসার কারণ আছে। এরপরে আসি ফ্যামিলি টাইজ নিয়ে। সোশ্যাল টাইজ আপনার কিরকম আছে ভারতবর্ষে, ফ্যামিলি টাইজ কিরকম আছে ভারতবর্ষে, সেটা আপনাকে দেখাতে হবে। এইসব ডকুমেন্ট হিসাবে আপনি দেখাতে পারেন আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনার সন্তানের জন্ম সনদ এবং দেখাতে পারেন আপনার পরিবারে কারা কারা আছে, যার জন্য আপনার আবার দেশে ফিরে আসাটা বাধ্যতা। কভার লেটারে আপনাকে এই সমস্ত বিষয়গুলো গুছিয়ে লিখতে হবে।
এর পরের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনাকে রিটার্ন টিকিট দেখাতে হবে। আপনি ফিরে আসছেন দেশে, তার ডামি টিকিট নয়, একদম রিটার্ন অরিজিনাল টিকিট আপনাকে দেখাতে হবে, যেটা প্রমাণ করবে যে এই লোকটা অবশ্যই দেশে ফিরে আসবে। এবং আপনি যে আইটিনারি জমা দেবেন সেই আইটিনারির সঙ্গে যেন রিটার্ন টিকিট ম্যাচ করে, মিসম্যাচ যেন না হয়। আপনি আইটিনারি দেখালেন 12 নভেম্বর পর্যন্ত আর আপনি রিটার্ন করছেন 13 তারিখ, তাহলে কিন্তু সন্দেহের উদ্রেক হবে। কভার লেটার নিজের ভাষায় নিজের মতো করে লিখুন। কোথায় কোথায় যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, কেন যাচ্ছেন, সমস্তগুলো একদম পারফেক্টলি মেনশন করুন। এবং এই কভার লেটারেই আমি আগেও বললাম, আরো একবার বলছি, আপনার ফ্যামিলি টাইজ ইন্ডিয়াতে যেগুলো আছে সেগুলো সহজ সরল ভাষায় মেনশন করতে ভুলবেন না। বন্ধু মনে রাখবেন, ভিসা অফিসার একজন মানুষ, তাকে কনভিন্স করাতে হবে গল্প দিয়ে, তবে সেই গল্পে যেন সামান্যতম মিথ্যে না থাকে। আর কোনোভাবেই কোনো তথ্য গোপন করার চেষ্টা করবেন না। বন্ধু ভিসা পাওয়া কিন্তু কঠিন না, কিন্তু সামান্যতম ভুল করলেও ভিসা রিজেক্ট হয়ে যাবে। তাহলে ভিসা সাকসেসের 4টে স্টেপ হচ্ছে জব, মানি, ফ্যামিলি এবং রিটার্ন ফ্লাইট টিকিট। এই 4টে যদি স্ট্রং হয় তাহলে আপনার ভিসা অলমোস্ট নিশ্চিত। এই ভিডিও দেখার পরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন। আর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যদি আমাদের কাছ থেকে প্রফেশনাল সার্ভিস চান তাহলে দেখুন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনি যদি সত্যি ইউরোপ বেড়াতে যেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সেভ করে রাখুন এবং ভিসা অ্যাপ্লাই করার আগে আরো একবার দেখে নিন। পয়েন্টগুলো খাতায় লিখে রাখুন যাতে করে কোনোভাবেই কোনোটা মিস না হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমি আগামীতে আবারও ফিরে আসবো এরকম ইউজফুল কন্টেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন মানসিক ও শারীরিকভাবে, যাতে করে নিজেরাই ইউরোপ, আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ ও লুট এড়িয়ে। নমস্কার। বেরিয়ে পড়ি দেখবো বিশ্ব চরাচর।